আমার প্রিয় হোমিওপ্যাথিক অনুরাগীরা বা চতুর্থ বর্ষে যারা লেখাপড়া করছেন অথবা ডিএসএমএসে ভর্তি হয়ে চতুর্থ বর্ষে আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে 2টা করে আমি আলোচনা করি। শুক্রবারে রোগ নিয়ে এবং রবিবারে ওষুধ নিয়ে। আজকে সেই সুবাদে গর্ভবতী স্রাবের অর্থাৎ গর্ভবতীকালীন রোগের নবনতম রোগ নিয়ে আমি আলোচনা করব। এর আগে 8টা আলোচনা করেছি। অর্থাৎ প্রতিটা রোগ, গর্ভবতী অবস্থায় যে সকল রোগ হয় সেগুলি আলোচনার উদ্দেশ্যেই আমার, অর্থাৎ আমাদের দেশে যেন আমরা কোনো রকমের গর্ভপাতের এবং সহজে যেন প্রসব হয় সেই চেষ্টাই আমার। সেই জন্যই আমি নাম রেখেছি গর্ভস্রাবের বা গর্ভকালীন রোগের চিকিৎসা। চলে আসি, আজকে যে রোগটি আলোচনা করব সেটা হচ্ছে গর্ভস্রাবের আশঙ্কা, প্রতিকার এবং চিকিৎসা। অর্থাৎ গর্ভকালীন সময়ে অনেক সময় মিসক্যারেজ আমরা বলি, অথবা অকালে প্রসব হয়ে যায় অথবা স্রাব হয়ে বেরিয়ে যায়, সেই সকল রোগীদের অথবা প্রসবকালীন যদি এই ধরনের ট্রাভেলস হয় তার থেকে রক্ষা করার জন্যেই আমার এই আলোচনা। তাহলে চলে আসি, এটা প্রথমে তো আমরা বুঝবো না যে তার গর্ভস্রাবের প্রবণতা আছে। প্রায়ই দেখা যায় 2য় 3য় মাসে বমিকালীন অনেক সময় গর্ভপাত হয়ে যায়। আমি এর আগের অসুখে আলোচনা করেছিলাম। কিন্তু যাদের নিত্য অথবা 2-1 বার গর্ভস্রাব হয়েই প্রসব করা পর্যন্ত শিশু জন্ম দেওয়ার যোগ্যতা অর্জন করে না, তাদের জন্যই আজকের এই আলোচনা। অর্থাৎ গর্ভকালীন সময়ে যদি গর্ভপাত হয়ে যায় তাহলে কি ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এটাকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ খালি গর্ভকালীন স্রাব হবার ভয়ে চিকিৎসা, অথবা আর হচ্ছে এর আগের প্রবণতা। অর্থাৎ যাদের 1 বার 2 বার গর্ভকালীন স্রাব 3 মাসে অথবা 5-5ম মাসে অথবা 7ম বা 8ম মাসে যদি হয়ে যায়, তাহলেই অনেক সময় সেই সকল প্রতিকার করার জন্যেই রোগীরা সচরাচর আমাদের কাছে আসে, অথবা অন্য কোনো কারণ যদি তার সঙ্গে যুক্ত হয়ে থাকে তাতে যেন গর্ভস্রাবটা না হয় সেটা আসে। তাহলে আমরা প্রবণতা দূর করার জন্য আগে থেকে আমাদের চিকিৎসা করা উচিত। অর্থাৎ যখন গর্ভ থাকে না তখন যেন আগামী গর্ভর সময় যেন কোনো রকমের ট্রাভেলস না হয়। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা যদি হয়, সেটা অনেক সময় নানা কারণে হয়ে থাকে। তাহলে চলে আসি, আমরা বুঝলাম গর্ভস্রাবটা হতে পারে 2-3 মাসে, হতে পারে 5ম মাসে অথবা 7ম মাসে। এই ধরনের ট্রাভেল যদি হয় কি ওষুধ হবে, কিভাবে আমরা চিকিৎসা করব, সেটা নিয়ে আমার আলোচনা। তাহলে আমরা বুঝতে পারলাম এরকম অসুখ যদি হয় কারো, অথবা অল্প একটু রক্তপাত হয়েছে, সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত। অথবা ভয় পেয়েছে, ভয়ে তার জ্বর চলে আসছে, অথবা আঘাতপ্রাপ্ত হয়ে কোনো রকমের ট্রাবল সৃষ্টি হয়েছে, বা মনোকষ্ট পেয়ে কোনো কিছু হয়েছে, এই সকল কারণে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ চমৎকার কাজ করে। তাহলে আমরা কি বুঝলাম? পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার কারণে বা আঘাত পাওয়ার কারণে হতে পারে, মনোকষ্ট বা দুঃখ থেকে হতে পারে, অথবা দুঃখ থেকে হতে পারে, ভয়ের থেকে হতে পারে, অথবা অন্য কোনো কারণে অতিরিক্ত কোনো জটিল কোনো জীবাণুর কারণে হতে পারে। যেই কারণেই হোক তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিয়ে সেবা নেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে 2টা প্রতিকার হলো, একটা হলো ভবিষ্যতে যেন আর না হয়, আরেকটা হলো তাৎক্ষণিক ব্যবস্থা করা। আমি প্রায় 20টা ওষুধের নাম বলবো যেগুলি মনে রাখার চেষ্টা করবে এবং ভাগ ভাগ করে মনে রাখার কথা বলবো। কতগুলি ওষুধ আছে যেগুলির ধাতুগত দিকের ক্রিয়া নেই, আর কতগুলি আছে 3 মাসে 5ম মাসে 6ম মাসে কোন ওষুধে আমাদের এই হলে আমরা সেই ওষুধ ব্যবহার করব, আর লক্ষণ মাফিক। তাহলে চলে আসি ওষুধগুলো একটু আলোচনা করি। অ্যাকোনাইটকে যদি আমরা বলি তাহলে আমরা বলবো এটা ভয় কারণ, অথবা অতিরিক্ত মনে হয় যেন আমার এই প্রসবটা হবে না, আমার আশঙ্কা এবং মৃত্যু ভয় বেশি যদি থাকে, তাহলে আমরা প্রথমেই অ্যাকোনাইটের কথা চিন্তা করতে পারি। অর্থাৎ
যেটা আমি বলি ঝড়ের গতিতে রোগ আসে, গতিতে রোগ চলে যায়। সুতরাং একটু লক্ষণ থাকলেই, অথবা লক্ষণ যদি নাও থাকে, যদি ভয় পায় অথবা তার অ্যাকোনাইটের কোনো লক্ষণ যদি পাই, আমরা সেটা প্রয়োগ করতে পারি। আর্নিকা সচরাচর আঘাতের উপরে আর্নিকাকে প্রয়োগ করা হয়। অনেক সময় রক্তস্রাবেও আমরা সেটা ব্যবহার করতে পারি। সেটা পরিযায় হোক অথবা অন্য কোনো কারণ হোক, যদি কারণগুলো আমাদের কাছে না থাকে তাহলে আমরা আর্নিকাটা ব্যবহার করতে পারি। আর বেলেডোনা তো তোমরা জানোই, অর্থাৎ মুখ লাল যদি থাকে এবং সেই সঙ্গে যদি জনিপদ দিয়া মনে যেন সকল কিছু বেরিয়ে যাবে, অথবা হঠাৎ করে যদি এরকম কিছু ঘটে, সেটা আমরা প্রয়োগ করতে পারি। এভাবে ওষুধগুলো আসে, যেটাই আসে। যেমন ধরো ব্রায়োনিয়ার কথা বলি, যেমন ব্রায়োনিয়াতে আমরা কী বলি, নড়াচড়া বৃদ্ধি, পিপাসা অথবা কোষ্ঠকাঠিন্য এগুলো থাকতে পারে। এগুলি থাকলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। আর এখন যদি আমি একটু আলোচনা করি, তারপরে যে ওষুধগুলো ধাতুগত দিকের উপরে অনেক সময় আমরা চিকিৎসা করে, সেটা আগেও করতে পারি, পরেও করতে পারি। যেমন ধাতুগত দিকে যদি চিকিৎসা কোনো কথা বলি, তাহলে ক্যালকেরিয়া কার্বের কথা আসতে পারে। তারপরে আসতে পারে লাইকোপোডিয়াম, সালফার, থুজা, ফসফরাস। এই 5টা ওষুধ সচরাচর মায়াজমেটিক বা ধাতুগত দিকের উপরে প্রত্যেকটা ওষুধের একটা ধাতুগতের চিকিৎসা আছে। যেমন আমরা জানি ক্যালকেরিয়া কার্বের ধাতুগত চিকিৎসা কী, লাইকোপোডিয়ামের অবস্থাটা কী পড়ে, এবং ফসফরাসের কী পড়ে। ফসফরাস সচরাচর সালফারের মতন গভীর ক্রিয়াশীল, অর্থাৎ টিউবারকুলোসিস বডিতে আমরা সেটা প্রয়োগ করতে পারি, এবং অতিশয় রক্তস্রাব, তৃষ্ণাও বেশি। তারপরে সালফার, যেটা চর্মরোগের প্রবণতা থাকে এবং জ্বালা থাকে, এ সকল কি জিনিস থাকলে আমরা এই ধাতুগত দিকের উপরে এটা ব্যবহার করতে পারি। তারপরে থুজা। এই 5টা ওষুধ আমরা অনায়াসে। এখন প্রশ্ন আসছে, আর যে ওষুধগুলো আলোচনা করলাম, অর্থাৎ যেগুলো সিম্পল, যেমন ক্যামোমিলা, অর্থাৎ মেজাজ এত ক্ষুব্ধ, এমন রাগ এবং ক্রুদ্ধ হয়ে সে করে, মনে যেন সেই প্রসব বেদনা সহ্য করতে পারবে না, চিৎকার করে এবং সবাইকে তার গালিগালাজ করে। তারপরে সিমাসিউগা। এই ওষুধটা বাতের যদি কারো শরীরে থাকে, অথবা মহিলাদের যদি কোনো বাত থাকে, দেখো বাতের অনেক ওষুধ আছে, তবে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রায়ই গর্ভস্রাব হয়ে যায়। অর্থাৎ সিমাসিউগা আগে যদি গর্ভস্রাবের প্রবণতা থাকে, অথবা বংশগতিতে যদি বংশগতির প্রবণতা থাকে, তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। তারপরে জেলসিয়াম, এটা আমরা জানি সচরাচর একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো রকমের কোনো কিছু হয় না তখনই। তারপরে ইগনিশিয়ার কথা তো বললামই, শোক, তাপ অথবা দুঃখ যদি পায়, কোনো রকমের মনে আঘাত পায়, তাহলেই গর্ভস্রাব হওয়ার সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাকে প্রতিরোধ করার জন্য আমরা ইগনিশিয়া ব্যবহার করতে পারি। এগুলো হলো সিম্পল ওষুধ অথবা কারণের ওষুধ। যেমন ইপিকাক, বমি ভাব এবং বমির সাথে যদি রক্তস্রাব একটু আরম্ভ হয়, তাহলেই এই ইপিকাকটা খুব সুন্দর কাজ করে। তাহলে আমরা বুঝলাম এই ওষুধগুলোকে জেনে রাখার জন্য আমাদের সুবিধা। তারপরে যে ওষুধটা আমি আলোচনা করব, নাক্স তো বুঝলামই, অর্থাৎ অলসপ্রাপ্ত ব্যক্তিদের অথবা বসে যারা কাজ করে এবং অন্য কোনো থাকে না, পরিশ্রম করে না, তাদের জন্যই নাক্স। আর ঘন প্রস্রাব এবং বাহ্যের বেগ পরিষ্কার করে, বাহ্য হয় না, বাহ্য করতে ট্রাবল সৃষ্টি হয় এবং কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, তো আমরা সেটা ব্যবহার করতে পারি। তারপরে যেই ওষুধটি সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, যেমন জিঙ্ক, পা নাড়ার অভ্যাস যদি থাকে, অথবা কোনো জিনিস যেন তার শক্তি নাই, এরকম অবস্থাতে আমরা অনেক সময় পা নাড়ার অভ্যাসের লক্ষ্য করে আমরা জিঙ্ক প্রয়োগ করতে পারি। কারণ এই সকল ওষুধের কথা একটা বৈশিষ্ট্য মনে রাখলেই, ওষুধগুলো আমি প্রায়ই আলোচনা করে ফেলেছি, সুতরাং কীভাবে মনে রাখার কথা, সেই কৌশলগুলো মনে রেখে 2, 3টা বা 4টা ঊর্ধ্বে 5টা লক্ষণ যদি তুমি মনে রেখে ওষুধ প্রয়োগ করতে পারো, তাহলেই তোমার সাকসেসফুল অথবা দক্ষ ডাক্তার হতে পারে। তাহলে চলে আসি এবার আলোচনা করব যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ওষুধ হচ্ছে পালস নর্মাল ডেলিভারির জন্য। আচ্ছা, আর যেগুলো 5ম মাসে, 3য় মাসে যদি আমি বলি, 3য় মাসে আমরা এপিসের কথা মনে করতে পারি, অর্থাৎ 3য় মাসের থেকে 6ষ্ঠ মাস পর্যন্ত গর্ভস্রাবের প্রবণতা থাকলে এপিস আমরা প্রয়োগ করতে পারি। আর সাবাইনা 3য় মাস থেকে শুরু হয়, এটা যে কোনো 3য় মাসের পরে যদি হয়
তাহলে তারপরে যেই আসবে সিপিয়া, পঞ্চম থেকে যে কোনো সময় হতে পারে। তারপরে থুজা, এটাও তৃতীয় মাসের থেকে হতে পারে। সুতরাং সিপিয়া হলো পঞ্চম মাস থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সপ্তম মাসে যদি গর্ভস্রাবের প্রবণতা থাকে আমরা সিপিআর কথা চিন্তা করি। এই 3-4টা ওষুধের কথা মনে রাখার চেষ্টা করবে। এপিস 3 মাস থেকে ষষ্ঠ মাস পর্যন্ত, সাবাইনা তৃতীয় মাস থেকে শুরু করে শেষ পর্যন্ত, সিপিয়া পঞ্চম মাস হইতে, থুজা তৃতীয় মাস হইতে। এই যে কথাগুলো মনে রাখলেই আমরা বুঝতে পারবো এই সকল প্রবণতা যাদের থাকে তাদেরকে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করব। কেন আমি এই গর্ভস্রাবের আশঙ্কা এবং উহার প্রতিকার এবং চিকিৎসা পড়াইতেছি, তার কারণ হলো আমাদের দেশে প্রায়ই এই সকল রোগের চিকিৎসা নাই বললেই চলে এলোপ্যাথিতে। তাই অনেক সময় এলোপ্যাথিক ডাক্তাররা আমার কাছেও, যারা প্রফেসর 2-1জন, আমার কাছে রুগী পাঠায় ডেলিভারি কেসের চিকিৎসা করার জন্য। ডেলিভারি কেস মানে গর্ভ অবস্থায় যে কোনো রোগের চিকিৎসা এলোপ্যাথিতে অনেক কঠিন, কিন্তু হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে। আমরা ডাক্তাররা ঠিক মতন ব্যবহার করতে পারি না, গতিকেই ট্রাভেলসগুলো সৃষ্টি করে। এই যে গর্ভস্রাবের প্রবণতা এবং নর্মাল ডেলিভারির জন্য পালস অনেক সময় আমরা ভয় পাই ব্যবহার করতে। যে কোনো সময় পালস ব্যবহার করা যায় যদি তার লক্ষণ থেকে থাকে। সুন্দর করে আমাদের নীলমণি ঘটক তার বইতে ব্যাখ্যা করেছেন, এত সুন্দর ব্যাখ্যা। উনি বলেছেন শততম পদ্ধতির 3, 6, 12, 24, 30 200 খুব কম কেসে ব্যবহার করার কথা বলছেন। এই যে ওনার অভিজ্ঞতা থেকে উনি বলেছেন গভীর ক্রিয়াশীল ওষুধগুলো অথবা পাওয়ার কখনো বেশি দেওয়া উচিত নয়। তাহলে এই দিয়েই যদি তারা চিকিৎসা করে থাকেন, আমরা কেন এত হাই পাওয়ারের ওষুধ দিয়া অর্থাৎ শরীরের মানুষের ক্ষতি করব? সেখান থেকে দূরে থাকার জন্যই আমার এই অনুরোধ বা প্রচেষ্টা এলএম পদ্ধতি। তাহলে চলে আসলাম, এলএম পদ্ধতি হচ্ছে সকল সমস্যার সমাধান। ভুল ত্রুটি থাকতেই পারে, সেই ভুল ত্রুটির সহজ সমাধান আমাদেরকে করে দিয়েছে এলএম পদ্ধতি বা 50 শততম দিন M1, M2, M3, অর্থাৎ 2-3 বোতলেই তুমি বুঝতে পারবে এই রোগীর সিলেকশন হলো কিনা। সিলেকশন না হলে ওষুধ পাল্টাবে। ভুল থাকতেই পারে, সুতরাং ভুল না হলে কখনো শিখবে না। তাহলে চলে আসি আজকের এই গর্ভস্রাবের আশঙ্কার বা উহার প্রতিকার এবং চিকিৎসা নিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। আমি আশা করব এই সকল কিছু জেনে কোনো রকমের গর্ভস্রাবের প্রবণতা মহিলাদের চিকিৎসা তোমরা সহজেই করতে পারবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।